আজ আপনাদের জন্য ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরীর পরিচয়। রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসছে। ঘটক বললে, বাল্লিক রাজ্যের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দূত এসে বললে, গান্ধার রাজ্যের মেয়ে, অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে, যেন দ্রাক্ষালতায় আঙুরের গুচ্ছ। রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। দূত এসে বললে, কাম্বোডের রাজকন্যাকে দেখে এলাম। আহা, ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঘা চোখের পল্লব, ভোরের স্নিগ্ধ আলোতে উচ্ছল, এত সুন্দরী যে কি বলবো। রাজপুত্র ভর্তৃহরির কাব্য পড়তে লাগলো। পুঁথি থেকে চোখ তুলল না। রাজা বললে, এর কারণ ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা বললে, তুমি তো আমার ছেলের মিত্র, সত্য করে বলো, বিবাহে তার মন নেই কেন? মন্ত্রীর পুত্র বললে, মহারাজ, যখন থেকে আপনার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে, সেই থেকে তার কামনা সে পরি বিয়ে করবে। রাজার হুকুম হলো, পরিস্থান কোথায়, খবর চাই। বড় বড় পণ্ডিত রাখা হলো। যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না। তখন রাজসভায় সওদাগরদের ডাক পড়ল। তারা বললে, সমুদ্র পার হয়ে কত দ্বীপে ঘুরলেন, দ্বীপে, মরিস দ্বীপে, লবঙ্গলতার দেশে। আমরা খেয়েছি মলয় দ্বীপে চন্দন আনতে, মৃগনাথের সন্ধানে গিয়েছি কৈলাসের দেবদারু বনে। কোথাও পরিস্থানে কোনো ঠিকানা পাইনি। রাজা বললে, ডাকো মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র বললে, মহারাজ প্রণাম, আমায় ডেকেছেন? পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে? সেই যে আছে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকার করতে গিয়ে রাজপুত্র তার কাছেই পরিস্থানের গল্প শোনে। আচ্ছা, ডাকো তাকে। রাজামশাই, তোমাকে না ফুল এনেছি। নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেটে দিয়ে রাজার সামনে দাঁড়ালো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের খবর তুমি কোথায় পেলে? সেখানে তো আমার সদাই যাওয়া আসা। কোথায় সে জায়গা? তোমার রাজ্যের সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্যক সরোবরের ধারে। সেইখানে পরি দেখা যায়? দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে, কখনো কখনো চলে যাওয়ার আগে পরিচয় দিয়ে যায়, আর দরবার পথ থাকে না। রাজা জিজ্ঞাসা করলে, তুমি তাদের চেনো কি উপায়? কখনো বা একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখি।
রাজা বিরক্ত হয়ে বললে, এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও। পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলাঠেলি, আর শিরীষ ফুলে বনের প্রান্ত শিউড়ে উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আমি প্রথমে কাম্যক সরোবর যাচ্ছি। ওখানে থাকবে কোথায়? ওখানে একটা পুরো মন্দির আছে, সেখানেই থাকবো। গুহার ভেতর দিয়ে একটি ঝর্ণা ঝরে আসে। সেটি গিয়ে মিলেছে কাম্যক সরোবরে। গ্রামের লোক তাকে বলে উদাস ঝোড়া। সেই ঝর্ণা তলায় একটি পুরো মন্দিরে রাজপুত্র বাসা নিলে। 1 মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রং ঘন হয়ে আসে, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো। জেগে উঠে রাজপুত্র বললে, আজ পাবো দেখা। তখনই ঘোড়ায় চড়ে ঝর্ণাধারার তীরে চলল। পৌঁছলো কাম্যক সরোবরের ধারে। দেখে সেখানে পাহাড়েদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘোড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে সে ওঠে না। কালো মেয়ে, কানের ওপর কালো চুলে একটি শিরীষ ফুল পড়েছে। গোধূলিতে যেন প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে, তোমার ওই কানের শিরীষ ফুলটি আমাকে দেবে? যে হরিণী ভয় জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে। তখন তার কালো চোখের ওপর একটা কিসের ছায়া আরো ঘন কালো হয়ে নেমে এলো। ঘুমের ওপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার। মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে, এই ফুলটা তুমি নেবে? আচ্ছা নাও। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে, তুমি কোন পরী? আমাকে সত্য করে বলো। শুনে একবার মুখে দেখা দিল বিস্ময়। তারপরে আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মতো তার হাসির ওপর হাসি। সে আর থামতে চায় না। রাজপুত্র মনে ভাবল, স্বপ্ন বুঝি ফুলল। এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে। রাজপুত্র ঘোড়ায় চড়ে 2 হাত বাড়িয়ে দিলে, বললে, এসো। সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল। একটুও ভাবল না। তার জল ভরা ঘোড়া ঘাটে রইল পড়ে। শিরীষের ডাল থেকে কোকিল ডেকে উঠল। রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি? সে বললে, আমার নাম কাজরি। উদাস ঝোড়ার ধারে দুজনে গেল সেই পোড়ো মন্দিরে। রাজপুত্র বললে, এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও। সে বললে, আমরা তো বোনের মেয়ে, আমরা ছদ্মবেশ জানি নে। আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই। পরীর মূর্তি? রাজপুত্র ভাবলে, এর হাসির সুর এই ঝর্ণার সুরের সঙ্গে মেলে। এ আমার এই ঝর্ণার পরী। রাজার কানে খবর গেল রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে। রাজবাড়ি থেকে ঘোড়া এলো, হাতি এলো, চতুর্দোলা এলো। কাজরি জিজ্ঞাসা করলে, এ কি? ঘোড়া, হাতি, চতুর্দোলা, বাজনা, কি ব্যাপার? এসব কেন এসেছে? তোমাকে রাজবাড়িতে যেতে হবে। তখন তার চোখ ছলছলিয়ে এলো।
মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে। মনে পড়ে গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্য ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে। মনে পড়ল তার বাপ আর ভাই শিকারে চলে গিয়েছিল, তাদের ফেরবার সময় হয়েছে। আর মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে। সে বললে, না না, আমি কোথাও যাব না। কিন্তু ঢাক ঢোল বেজে উঠল, বাজলো বাঁশি, কাঁশি, দামামা। ওর কথা শোনা গেল না। চতুর্দোলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামলো, রাজমহিষী কপাল চাপড়ে বললে, হায় কপাল, এ কেমন তর পরি, পরীর বেশটাই বা কিরকম। চুপ করো, তোমাদের ঘরে পরি ছদ্মবেশে এসেছে। দাসীরা ছিছি করছে, কি লজ্জা কি লজ্জা। দিনের পর দিন যায়, রাজপুত্র জ্যোৎস্না রাত্রে বিছানায় জেগে উঠে চেয়ে দেখে কাজরির ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা। দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা একটা প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে, পরি কোথায় লুকিয়ে রইল? শেষ রাতে অন্ধকারের আড়ালে উষার মতো। রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হলো। কাজরি সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায়, রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বললে, আজ তোমাকে ছাড়বো না, নিজের রূপ প্রকাশ করো, আমি দেখি। এমনি কথাই শুনে বনে যে হাসি হেসেছিল, সে হাসি আর বেরোলো না। দেখতে দেখতে দুই চোখ জলে ভরে গেল। রাজপুত্র বললে, তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? সে বললে, না, আর নয়। তবে এইবার কার্তিকী পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখে। পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে। রাজবাড়ির নহবতে মাঝরাতে সুরে ঝিমিঝিমি তান লাগে। রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকল। পরি বউয়ের সঙ্গে আজ হবে তার শুভ দৃষ্টি। শয়নঘরে বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দ ফুল রাস করা, আর উপরে জানালা বেয়ে জ্যোৎস্না পড়েছে। আর কাজরি? সে কোথাও নেই। 3 প্রহরের বাঁশি বাজল। চাঁদ পশ্চিমে হেলেছে। একে একে কুটুম্বে ঘর ভরে গেল। পরি কোথায়? রাজপুত্র বললে, পরি চলে গিয়ে আপন পরিচয় দিয়ে গেছে, আর তাকে পাওয়া যাবে না। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক পরীর পরিচয়।